নবান্ন থেকে আজকে একটা সরকারি নির্দেশিকা জারি হয়েছে বলে খবর পেয়েছি। তাতে বলা হয়েছে যে সমস্ত সরকারি কর্মী, শিক্ষক, অধ্যাপক সবার বাড়িতে স্মার্ট মিটার লাগাতেই হবে, বাধ্যতামূলক। স্বাভাবিকভাবে এটা নিয়ে নানান প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এটা কি করা যায়? সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক, বেআইনি বটে। অসাংবিধানিক হলে বেআইনি হবে, এবং এটার মধ্যে দিয়ে একটা সরকারের স্বৈরাচারী মনোভাব স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। এরপর কি তারা বলবেন যে এবার সরকারি কর্মচারীরা আপনারা প্রত্যেকে গেরুয়া কাপড় পরে ঘুরে বেড়াবেন? এই সমস্ত আবোল তাবোল কাজ শুরু করে দিয়েছে এরা। তার বিরুদ্ধে প্রত্যেকটা সরকারি কর্মচারীর রাস্তায় যেমন নামা উচিত, তেমন আইনের দরজাতেও ধাক্কা দেওয়া উচিত। সরকারি কর্মচারীদের পরে এরপর সমস্ত সাধারণ মানুষের বাড়িতেও স্মার্ট মিটার লাগানোটা বাধ্যতামূলক হবে? বলে কি করে হলো? ওদের একটা রাজ্য সরকার, তামিলনাড়ু, তারা পুরো স্মার্ট মিটার প্রজেক্টটাকে বাতিল করে দিয়েছে। আর উত্তরপ্রদেশে আমরা দেখছি লোকে রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এরা আদানি এদের কত টাকা দিয়েছে? আদানির হাতে দেশের পরিকাঠামো সব। এই যে আজকে দেখছেন না যে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সমস্ত হকার উঠছে, স্টেশন পরিষ্কার। আমি তো মিটিং এ বলেছি, আদালতে বলছি, এটা তো আদানির হাতে তুলে দেওয়ার জন্য। এই সমস্ত হকার আদানি চান পরিষ্কার করে দাও, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে নেবো। শিয়ালদা স্টেশনে আমি যাই না, আমার স্টেশনে যাওয়া প্রয়োজন পড়ে না। আমি তো শুনলাম ওই সমস্ত বড় বড় ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আছে তারা জলজল করছে, আর গরিব মানুষগুলো যে 80 বছরের বৃদ্ধা, সেই শুধুমাত্র ওখানে জীবনযাপন করে সারাদিনে 25 টাকা 30 টাকা দিয়ে, হয়তো তার নাতি নাতনিকে স্কুলে পাঠায়, তাদের পেটে লাথি মারছে। এই হচ্ছে একটা দেশের চূড়ান্ত স্বৈরতান্ত্রিক সরকার যাত্রায়, যা স্বৈরতন্ত্রের মধ্যে দিয়ে। কিন্তু আপনারা যে অন্তত আইনের মাধ্যমে আটকানোর চেষ্টা করেছেন, আমরা যেটা শুনলাম যে 17 জুন পর্যন্ত একটা স্থগিতাদেশ হয়েছে হকার উচ্ছেদের বিরুদ্ধে, কিন্তু এটা তো খুব সাময়িক একটা ব্যবস্থা। আমি হকার বন্ধুদের বলছি, সকলকে বলছি, শুধু হকার উচ্ছেদ না, ঝুঁকিবাসী আরো মারাত্মক। আমি তো যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, যখন আমরা সাবারবান ট্রেনে যাতায়াত করতাম, চারপাশে এই সমস্ত মানুষ, লাইনের চারপাশে, হ্যাঁ, দুপাশে, এরা মানুষকে মানুষ মনে করে না, গরিব মানুষকে। হ্যাঁ, যদি করতেই হয়, এমন দৃষ্টান্ত তো বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করে গিয়েছিল, যখন লেক গার্ডেন্সের ওই রেলওয়ে স্টেশনের আশেপাশে ঝোপড়ি তুলে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট অর্ডার দিল যে 48 ঘন্টার মধ্যে তুলে দিতে হবে। আমাদের বিচারপতিরা মাঝে মাঝে স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রতিফলন ঘটান। সেই সময় 10 মিনিটের মধ্যে আমাকে কমিশনার অফ পুলিশ এসে বললেন যে স্যার, 48 ঘন্টার মধ্যে তুলতে গেলে এখানে কয়েকটা লাশ পড়ে যাবে, এই মানুষগুলো যাবে কোথায়? তাদের তুলতে গেলে মারামারি, ইট পাথর স্টেশন তুলবে, পুলিশ গুলি চালাবে, মারা যাবে, কিছু একটা করুন। আমি যে বুদ্ধটাকে বললাম যে এই কাণ্ড এখনই ব্যবস্থা করতে হবে। গণতান্ত্রিক মুখ্যমন্ত্রীর ব্যবস্থা থাকলে কি পরিণতি দাঁড়ায়? ওইখানে মিটিং এ বসে তিনি আমাকে বললেন এক্ষুনি অশোক ভট্টাচার্য, তিনি ছিলেন তখন আরবান মিনিস্টার, তার সঙ্গে কথা বলে জমি বার করে এই লোকগুলোকে সেখানে সরিয়ে দিতে হবে। 8 ঘন্টার মধ্যে করেছিলাম। নুনাডাঙ্গার অত বড় মূল্যবান জমিতে সেখানে তাদের নিয়ে গিয়ে তাদের বসতি স্থাপন করানো হয়েছিল। তো শুভেন্দুবাবুরা সেই দৃষ্টান্তটা স্থাপন করুন না। তাদের তো টাকার অভাব নেই, তারা পুনর্বাসনের কথা কিন্তু তারা ভাবছেন না, এবং তারা শুধু বেআইনি দখলদার উচ্ছেদের কথা বলছেন। গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। এইমাত্র কিছুক্ষণ আগে, আপনারা ঢোকার আগে দেখবেন একদল এসেছিলেন হকার, তিনি বলেন যিনি এসছেন তিনি হচ্ছেন 3rd জেনারেশন। বলছেন স্যার, আমার ঠাকুরদা করেছেন, আমার বাবা করেছে, আমি করছি, এইটাই তাদের জীবিকা। বংশ পরম্পরায় কেউ ফুর্তি করার জন্য হকারি করে না, আজকে তাদের তুলে দেবে। তারা বলছেন যে কেউ যদি 40 বছর ধরে একটা বেআইনি কাজ করে সেটাকে মেনে নিতে হবে। 40 বছর ধরে বেআইনি কাজকে তুমি মেনে নিয়ে থাকো, তোমাকে মানতে হবে। আইনত এটাকে কিভাবে আমি তো এই আইনের ব্যাখ্যাই দেওয়ার চেষ্টা করছি যে সরকারের সাংবিধানিক দায়িত্ব মানুষের কর্মসংস্থান করা, মানুষের বাসস্থানের গ্যারান্টি সৃষ্টি করা। সরকারের সাংবিধানিক দায়িত্ব নয় মানুষকে বেকার করা। আমাদের বিচারপতিরা আমার এই ব্যাখ্যা কত গ্রহণ করবেন আমি জানি না, কিন্তু এই ব্যাখ্যা যদি গৃহীত না হয় তাহলে আগামী দিন কিন্তু পথে ঘাটে দেখবেন
রাস্তায় রাস্তায় গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। একটা কথা জিজ্ঞেস করেছি, যে রেলের জমি বলা হচ্ছে, যে জমি থেকে বেআইনি দখলদার উচ্ছেদ হবে, একটা তো প্ল্যাটফর্মের হকার উচ্ছেদ তারা করছেনই, তার পাশাপাশি রেলের জমি, এই জমিতে দেখা যাচ্ছে যে মানে বহু নির্মাণ আছে, মানে কতজনকে তারা এইভাবে বেঘর করতে চান, মানে কিভাবে সম্ভব? তারা সেটা? তো ঠিক করে নিয়েছেন তো, ওরা প্রান্তিক স্তরের মানুষ, ধরুন যাদের বছরে 1 লাখ টাকা আয়, এই স্তর পর্যন্ত সেই জনসংখ্যাকে ওরা উড়িয়ে দেবে। তার মানে বলছেন তার ওপরে যারা আছেন তাদের গায়ে হাত পড়বে না? তাদের গায়ে হাত পড়বে না, এটা হচ্ছে ওদের সামগ্রিক রাজনৈতিক উদ্দেশ্য। কিন্তু যে দাবিতে এতদিন ধরে কৃষক আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের চাপে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করে নিতে, সেটাই তো হয়ে গেল, মানে এফসিআই এর গুদামের প্রায় সবটাই চলে গেল আদানির হাতে। এবং এর বিরুদ্ধে কৃষকরা আবার রাস্তায় নামছে, মানে ঘুরপথে তো সেটাই করলেন। আদানি চালাচ্ছে। আজকে আদানি যদি বলে যে আমি হাত গুটিয়ে নিচ্ছি, মোদি ইসরায়েলের পিতৃভূমিতেও জায়গা পাবে না। দেশের অর্থনীতিটার কি হবে? দেশের অর্থনীতি তো ভঙ্গুর হয়ে পড়েছে। আমি আজকেই এখানে আস্তে আস্তে একটা পোস্ট করলাম, রাজনাথ সিং দেখলাম তিনি বলেছেন বিভিন্ন মন্দির মসজিদের যে সম্পদ সব পিএম কেয়ার্স ফান্ডে দাও। কেন? এক হচ্ছে যে অর্থনীতি ভঙ্গুর, আরেক হচ্ছে পিএম কেয়ার্স ফান্ডে কোনো হিসেব দেয় না, ওই টাকা শুদ্ধ নিয়ে বিজেপির লোকেরা পালিয়ে যাবে। পরিষ্কার লিখেছি আমি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিই। ঠিকই, মানে সুজিত ভাল্লার মতো অর্থনীতিবিদ, যিনি একসময় নরেন্দ্র মোদীর এত সমর্থক ছিলেন, তিনি পর্যন্ত বলছেন যে এরা ভোটে জিততে খুব দক্ষ, কিন্তু এরা দেশের অর্থনীতিকে একেবারে তলানিতে নিয়ে গেছে। পার ক্যাপিটা ইনকাম কোথায়, কোথায় এমপ্লয়মেন্ট? একদম অন্য একটা বিষয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, কিন্তু তার ফলে অনেক গুরুতর বিষয় চাপা পড়ে যাচ্ছে। কিন্তু আইনের জায়গাটা নিয়ে আমি আপনার কাছে জানতে চাইছি যে অভিষেক ব্যানার্জিকে সিআইডি ডেকেছিল এবং তিনি গিয়ে দীর্ঘ সময় তাদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। যে ইস্যুতে এই ঘটনাটা ঘটছে সেটা সই জালিয়াতি, তার আগে নানান ঘটনা ঘটেছে, কয়লা পাচার, সোনা পাচার, বালি পাচার ইত্যাদি, গরু পাচার। ইডি সিবিআই এর তদন্ত হয়েছে, ইডি তাকে ডেকেছে, তিনি দীর্ঘ সময় ইডির জেরার মুখোমুখি হয়েছেন। আপনারা বারবার বলেছেন যে কেন তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না, যেটা আমরা সবসময় শুনছি সেটা হচ্ছে এভিডেন্সিয়ারি সাপোর্ট, সেটা পাওয়া যাচ্ছে না, ফলে তাকে হেফাজতে নেওয়া যাচ্ছে না। তাহলে কি এই সই জালিয়াতির এই ইস্যুতে এসে তিনি শেষ পর্যন্ত গ্রেপ্তার হবেন? মানে পরিস্থিতি দেখে কি তাই মনে হয়? যা অভিযোগ এবং আইন যা আছে, এই ইস্যুতে গ্রেপ্তার করা যায়। আচ্ছা, গ্রেপ্তার করাটা বাজারে মুড়ি নয়, গিরাম আমার ক্ষমতা আছে 5 পয়সা দিয়ে কিনে নিলাম। একজন মানুষকে তখনই তুমি গ্রেপ্তার করো যখন তোমার তদন্তের জন্য তার সহযোগিতা বাধ্যতামূলক। আজকে যে অভিযোগে গেছে, এই অভিযোগে কোনো কিছুই টিকবে না। সই জাল করেছে, সই জাল করলে পরে যার সই জাল করেছে সেই যদি কমপ্লেন করে, তার ভিত্তিতে তার কিছু সাজা হবে। কিন্তু দেখতে হবে 7 বছরের জেল, জরিমানা সর্বোচ্চ। কিন্তু দেখতে হবে তো আমি এই সই জারি করে আপনার পুরো সম্পত্তিটা নিয়ে নিলাম, সেটা সর্বোচ্চ সাজার প্রশ্ন আছে। আমি এখনই বলছি না লেখক ওইভাবে সওয়াল করছেন, কিন্তু আপনি যে প্রশ্নগুলো অত্যন্ত সঙ্গত। এবং দেখবেন আমি ইতিমধ্যে বারবার বলছি, এই যে ডিম ছোড়া, কোমরে দড়ি দিয়ে ঘোরানো, তারপরে এই যে আসলে ওদের যে বৃহত্তর গভীরতম অপরাধ, সেই অপরাধটাকে পর্দার পেছনে ঠেলে দিয়ে মানুষের আবেগের সুশ্রুতি দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। এবং এই মামলাগুলো তারা আজ হোক কাল হোক কিছুদিন বাদে জামিন পাবেন, পেতে বাধ্য, দেশের আইনটা তাই। কিন্তু যেভাবে গোটা ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, ন্যারেটিভটাই তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে। এবং আমি বলবো এই সমস্ত অপরাধীদের অপরাধকে বাঁচিয়ে দেওয়ার জন্য। লোকে আর ওই গভীর অপরাধ নিয়ে ভাববে না, সে গল্প করবে আমি এক ডিম ছুঁড়েছিলাম জানিস তো, এখন এই ন্যারেটিভের মধ্যেই তাকে আটকে। বিশেষ করে অভিষেক ব্যানার্জির যে বিষয়টা, সেটা নিয়ে এই কথাই বারবার হচ্ছে যে শেষ পর্যন্ত তিনি কি সমুদ্র পেরিয়ে এসে গোষ্পদে ডুবলেন। কিছু মনে করবেন না, এটা বলা আমার উচিত না।
এটা নিয়ে আদালতে আসার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, আমার- তিনি ভয় পাচ্ছিলেন যে আমার আইন বুদ্ধি বলে যা। আচ্ছা, যদি গ্রেফতার হন এই ভয়টা ছিল নিশ্চয়ই তার। একটা মানুষ যতক্ষণ না তার অপরাধ নিশ্চিতভাবে নির্ণীত হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে তুমি অপরাধ করেছো, সমস্ত সুযোগ দেওয়ার পর, ততক্ষণ পর্যন্ত তাকে আপনি মানবিক অধিকার হরণ করে হেনস্থা করতে পারেন না। এ এক ভয়ানক ফ্যাসিবাদী যোগ, আবারও বলছি। আসল অপরাধটার কিন্তু কোন রকম যুক্তিসঙ্গত সিদ্ধান্তের দিকে যাবে না। কোন অপরাধের কথা বলছেন? এদের যে বৃহত্তর অপরাধ এরা করেছে, ধরুন ওরা বলছে যে জমি চুরি করেছে, টাকা চুরি করেছে, এত টাকা এলো থেকে, এই যে স্পেসিফিক নির্দিষ্ট অপরাধগুলো, সেই অপরাধগুলো নিয়ে কিন্তু কোনো বিশেষ তদন্ত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। মানে অনেক বেশি দেখানো হচ্ছে যে এই কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছে, ওই পঞ্চায়েত প্রধান অ্যারেস্ট হচ্ছে এবং তারা ডিম খাচ্ছেন। এবং আমি তো ধরুন আজকে দেখতে পাচ্ছি সব ওদের এমএলএদের বাড়ি থেকেই ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, কিন্তু এটা তো নির্দিষ্টভাবে কোনো একটা অপরাধ তাকে তুমি ফাঁসাতে পারছো না। কিন্তু যেটা হচ্ছে সেটা সামাজিক অসম্মান। এইটা করে হাততালি দিলাম, ব্যাস হয়ে গেল। হাততালি অনেক বেশি পেয়েছিলেন যখন রামমোহনের বিরুদ্ধে তথাকথিত সনাতনী হিন্দুরা রামমোহনকে গালমন্দ করেছেন, তার বাড়িতে এইরকম স্টক বর্ষণ করেছেন, যা পড়েছি আমরা। বিদ্যাসাগরকে পিটিয়ে মারবার পরিকল্পনা করেছিল, সেখানে হাততালি অনেক বেশি ছিল। হাততালি দিয়ে যদি আমি সামাজিক বিষয় নির্ণয় করতে চাই, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। তৃণমূল কংগ্রেসের এখন যা পরিস্থিতি, তাতে যদি দলের সর্বোচ্চ নেত্রী, যিনি বুঝতে পারছেন দলের আশার তার হাতে থাকছে না, শেষ অস্ত্র হিসেবে তিনি কি দলটা ভেঙে দিতে পারেন? দল ভেঙে গেছে না, একেবারে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস আর রইল না, সেটা তিনি করবেন না। তিনি, এটা আমার নির্দিষ্ট অভিমত, তিনি বিজেপির সঙ্গে সহমত রেখেই তার এই ক্ষুদ্র রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখবেন। কিন্তু বিজেপির বিরুদ্ধেই তো তার লড়াই ছিল, কোনোদিনই ছিল না। আমরা এইটাই তিনি মুসলিম ভোট পেয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একটা এই ন্যারেটিভটা তৈরি করে বিজেপির জমিটাকে শক্ত করেছে। হ্যাঁ, কিন্তু এই ন্যারেটিভটা তিনি নিজেই ভাঙলেন পরিকল্পনা করে। তাকে তো এই বিজেপি দলটাই তো তৈরি করেছিলেন আরএসএস, এবং মাওবাদীরাও ছিলেন। হ্যাঁ, তাই তো আরএসএস সঙ্গে তো জানবেন আপনি ঐতিহাসিকভাবেই আলট্রা লেফট অ্যান্ড আলট্রা রাইট দে ভাইভ টুগেদার। আজকে পশ্চিমবঙ্গের বামপন্থী মনস্কতাকে ধ্বংস করবার জন্য মমতাকে শিখণ্ডী হিসেবে আরএসএস ব্যবহার করেছে। সে এখন পাকাপাকি জমি পেয়ে গেছে, ও দলের সবাইকে নিয়ে নিয়েছে, ওকে কিছুদিন ভাসিয়ে রাখবে। আপনি দেখে নেন, কিছুদিন ভাসিয়ে রাখবে। এই যে ও বিরোধী, এই যে বললেন বিরোধী, এই বিরোধী ভূমিকা রাখার জন্য, তারপর ধীরে ধীরে ওকে গিলে খেয়ে নেবে। উনি হয় বিজেপিতে সরাসরি জয়েন করবেন বা এনডিএতে। কিন্তু তাহলে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে মিটিং ইত্যাদি, এটা কি দেখানো? না, মিটিং তিনি করে গিয়েছেন শেল্টারের জন্য, কিন্তু কংগ্রেস নেতৃত্ব আপনারা বুঝতে পেরেছেন যে রিঅ্যাকশন হয়েছে। জোটের কথা নাকি হয়েছে শুনছিলাম। না, আমি দেখলাম তো ওদের যিনি সেক্রেটারি তিনি অস্বীকার করেছেন। এমনকি জয়রাম রমেশ, যাকে আমি মনে কংগ্রেসের একজন সেন্সিবল পারসন, না কংগ্রেসে তাকে নেওয়া হয়তো হবে না, কিন্তু কোনো আতাতের কথাও বলেননি, বলছেন কোন রকম প্রশ্ন ছিল। ফলে এখন তিনি নিঃসঙ্গ অনেকটা, একেবারে। ফলে যে দল তিনি তৈরি করেছিলেন সেই দলই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যে দল তাকে দিয়ে তৈরি করানো হয়েছিল, যারা তৈরি করেছিলেন, তারা তার আর প্রয়োজন বোধ করছেন না। এখন তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে পরে বিজেপিরই হাত ধরতে হবে। একদম। এই সমস্ত পরিটরি কিছুদিন মিডিয়ায় থাকবে, এরা তো মিডিয়া নির্ভর দল না, মিডিয়া কিছুদিন থাকবে, যখন মিডিয়া চলছে না তখন শেষ। তাহলে যারা বলছেন যে মমতা ব্যানার্জি একজন লড়াকু নেত্রী, তিনি এত সহজে লড়াইয়ের ময়দান ছাড়বেন না, আপনি দীর্ঘদিনের বামপন্থী নেতা হিসেবে তাকে তার মূল্যায়ন করছেন, কিন্তু তাকে যারা অন্য দিক থেকে দেখছেন, কেউ দেখেনি, দেখানো হয়েছে। মানে তিনি লড়াই করেননি, এটা কিন্তু কেউ মানবে না। তিনি লড়াই করেছেন কি জন্য? যেটা আমি বললাম, সিপিআইএমকে হারানোর জন্য, সিপিআইএমকে পরাজিত করার জন্য। পুতুল হিসেবে তাকে লড়াই করানো হয়েছে বামপন্থী মনস্কতায় জল ঢেলে দেওয়ার জন্য। কেউ তাকে বলেছেন লেনিন, কেউ বলেছেন তিনি নব্য বামপন্থা। এগুলো কি ভেবেছেন এমনি এমনি বলেছে নাকি? এটা নিয়ে বিশ্লেষণ করুন, সামাজিক ব্যাখ্যায় যান, দেখেন এর পেছনে মদত আছে। দেখা যাক।
কি হয় আমরা অপেক্ষা করব, আরো অনেকগুলো নাটকের অঙ্ক অনেক, বাকি অনেক। আছে। খুব দ্রুত অনেক নাটকের পর্দার সামনে চলে আসে। দেখছেন না, এখনই বলছেন দুর্গাপুজোয় টাকা দেবো যাদের দরকার, তার মানে ঠিক আছে কাদের দরকার দুর্গাপুজোর টাকা? অর্থাৎ অপকর্ম যেগুলো ওকে দিয়ে করেছেন সবকটা অপকর্মকে তারা কিন্তু জল সিঞ্চন করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। ঠিকই। আমি তো চ্যালেঞ্জ দিয়েছিলাম জগন্নাথ মন্দিরটা অকশন করে দিক না, তো সরকারের টাকা ফেরত আসবে, ওই সাহস হচ্ছে না। পশ্চিমবঙ্গে এখন অনেক রকমের আমরা পশ্চিমবঙ্গ হচ্ছে একটা গবেষণাগার জায়গা। এখান থেকে নবজাগরণ আন্দোলন হয়েছিল, যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ছিল পীঠস্থান, তেমন পুঁজিবাদী দর্শনের বিরুদ্ধে লড়াই এটা ছিল পীঠস্থান, কুসংস্কার জনিত ধর্মের বিরুদ্ধে আন্দোলনের পীঠস্থান, এখন সনাতন ধর্মের এই সব গবেষণার পীঠস্থান। সব নিয়ে এই জন্য পশ্চিমবঙ্গ হচ্ছে একটা অত্যন্ত, তাই দেখবেন না হঠাৎ আমার বাড়ির সামনে গিয়ে শুনলাম শুটিং টুটিং করে হ্যাঁ। নাচানাচি করে শুকরের মাংস। মানে এটা একটা অদ্ভুত। এগুলো করছে কি জানে, ওখানে মানুষের কাছে মুখোমুখি হতে পারবে না, কিন্তু ফেসবুকে দিয়ে কিছু লোককে নাচাতে পারবে। একটাই কথা বলার আছে তাদের, সেটা হচ্ছে গোমাংস খাওয়ার জন্য বা রাখার জন্য তোমরা পিটিয়ে মারো, হ্যাঁ। কিন্তু শুকরের মাংস খাওয়ার জন্য তোমাদের কেউ পিটিয়ে মারবে না। কোনো জবাব দিতে পারেনি, এইটাই হচ্ছে বিষয়, এটাই তফাৎ। এইটাই তফাৎ, মৌলিক তফাৎ। ঠিকই।